আমি ডক্টর মনোজ ঘোষ, অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার চলতি জীবনে নানান ওঠাপড়ার মাধ্যমেই আজ আমি এখানে পৌঁছেছি। এটা অবশ্য প্রত্যেক মানুষই জানে যে স্ট্রাগল না থাকলে মানুষ সামনে এগোতে পারে না। তো আমিও আমার সেই স্ট্রাগলকে সামনে রেখে এগিয়েছি এবং বিশেষ করে যে সময় স্ট্রাগলগুলো এসেছে তখন আমি হতাশায় ভেঙে পড়িনি। কারণ আমি সবসময় এই কথাটাই বিশ্বাস করি যে মেঘের নিচে রোদ্দুর আছেই, অর্থাৎ আগামীতে এগিয়ে যেতেই হবে। আমরা যদি হতাশায় ভুগি তাহলে কিন্তু সেখানেই জীবনের শেষ বা পরিণতি ফুল স্টপ পড়ে গেল। এই ফুল স্টপে আমরা বিশ্বাসী নই, আমি বিশ্বাসী নই, আমরা এগিয়ে চলতেই বিশ্বাসী। তো সেই জায়গা থেকে দু একটি ঘটনা আমার আজ ভীষণভাবে মনে পড়ছে। সেই ছোট্টবেলা থেকে ছাত্রজীবনে খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম। খুব যে হাইফাই রেজাল্ট প্রথম দিকে করছিলাম তা নয়। তো ঠিক আছে, মোটামুটি ভালোই চলছিল। তো বেশ সমাদরেই পড়াশোনা করছিলাম, আনন্দ নিয়েই পড়ছিলাম, পড়াকে ভালোবেসেই পড়ছিলাম। মাধ্যমিক পরীক্ষাতে বেশ ভালো রেজাল্ট করলাম। পরীক্ষায় রেজাল্ট করার পর আমার আত্মীয় স্বজন যারা আমাদের খুব কাছাকাছি থাকেন বা ছিলেন, তারা একসময় আমাদেরকে, আমার বাবাকে বা মাকে তারা বললেন যে অনেক তো পড়াশোনা হলো, এবারে পড়াশোনাটা বন্ধ করে দাও, দিয়ে ওকে অন্যান্য কাজে লাগিয়ে দাও, কারণ স্বাভাবিকভাবেই সংসার আরও তাহলে একটু ভালোভাবে চলবে। তো তখন সত্যি কথা কি, আমি একটু হতাশই হয়েছিলাম, কিন্তু এককভাবে যে কোনো কিছু বলবো বা তাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো যে না আমি এখনও পড়বো ইত্যাদি, সেই সাহস তখনও আমাদের জোগানো, মানে সেরকমভাবে মনে কখনো আসেনি। সেই সাহস নিজেকে জোগাতে তখনও পারিনি। তো যাই হোক, আমার ভাল লেগেছিল আমার মা প্রথম রুখে দাঁড়িয়েছিলেন, বলে অসম্ভব, ও যতটা পড়তে চাই আমরা ওকে ততটাই পড়াবো। আমার বলতে ভাল লাগছে এই মুহূর্তে, আমার বাবাও মাকে ভীষণভাবে সঙ্গ দিয়েছিলেন এবং আমার পড়াটা সেই সময় বন্ধ হয়ে যায়নি। তো প্রথম দিকে মনে হয়েছিল যে পড়াটা যদি ওখানে বন্ধ হয়ে যেত, বা আমার বাবা মা যদি ওদের কথায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতেন, তাদের প্রচণ্ড পরিমাণে বিরাগ ভাজন হয়েছিল আমাদের পরিবার। পরবর্তীতে তাদের সঙ্গে আমাদের নানান কারণে অনেকভাবে দেখা গেল হয়তো তৎকালীন মুহূর্তে সম্পর্কটাও নষ্ট হয়েছিল। কিন্তু যাই হোক, আজ হয়তো আমি এই স্থানে দাঁড়াতে পারতাম না। এটা আমার কাছে একটা আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। তো তার পরবর্তীতে ভালোভাবেই আমার পড়াশুনো চলছিল। চলতে চলতে শেষমেশ আমি রামকৃষ্ণ মিশন রহড়াতে ভর্তি হলাম। সেখানেও ভালোভাবেই পড়াশোনা, ওটা একটা রেসিডেন্সিয়াল জায়গা ছিল। আমার ছোটোবেলাটা বেড়ে ওঠা খুবই গ্রামে, একদম গ্রাম, মানে মাঠের মধ্যেই বেড়ে ওঠা ধরতে গেলে। সকালবেলা উঠে পাখির ডাক, গরুর ডাক, মাঠে এমনও হয়েছে বন্ধুদের সঙ্গে গরু চড়াতেও গেছি, সেখান থেকে নদীতে ঝাঁপিয়ে সাঁতার কেটেছি, খেজুর গাছে তত্তর করে উঠে গিয়ে রস পেড়ে খেয়েছি, অন্যের যে খেজুর গাছ তাতে চুরি করেও রস খেয়েছি। এরকম নানান কিছু ঘটনা আজ এই মুহূর্তে মনে পড়ছে। তো যাই হোক, সেই যে বেড়ে ওঠার যে জায়গাটা, সেটা একদমই গ্রাম। আমার সব বন্ধুরা আজও অনেকে হয়তো সেখানে চাষ করছে, কিন্তু আমার খুব ভাল লাগে আজও আমি যে সময়ে আমার গ্রামে যাই, আমি প্রায়ই যাই গ্রামে আমার বাড়িতে, তো সেখানে আজও আমরা সেই একই রকম সেই ছোটোবেলাটাকে খুঁজে পাই। আজও আমরা গলা জড়াজড়ি করে একসঙ্গেই স্নান করতে যাই, একসঙ্গে আমরা মাঠে ফুটবল খেলতে যাই। হ্যাঁ, এই বয়সেও তাই করি। এটা খুব ভালো লাগার একটা জায়গা বলেই বললাম। তো তারপর যাই হোক, কর্মসূত্রে প্রথমে বিভিন্ন স্কুল, প্রথমে আমার প্রথম যে স্কুল সেটা হচ্ছে নদিয়া জেলাতে কৃষ্ণনগর এভি হাই স্কুল, সেই সময়ে সেখানে চাকরি করেছি। তারপর দক্ষিণ চব্বিশ পরগনাতে, এর পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনাতে টাকির দিকে একটা স্কুলে, কুমারপুকুর হাই স্কুল, তারপর আমাদের নিবাধই হাই স্কুল, এই সমস্ত স্কুলগুলোতে চাকরি করার পর প্রধান শিক্ষক হিসাবে পরীক্ষা দিলাম। সেই পরীক্ষাতে পাশ করার পর চাকরি পেলাম অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ে। স্বাভাবিকভাবেই প্রধান শিক্ষকতা একটা খুব মনের মধ্যে ভীষণ আশা ছিল যে একদিন প্রধান শিক্ষক হব। সেই আশা থেকেই পরীক্ষাটা দেওয়া। ভীষণ ভালো লাগার একটা কাজ, ভীষণ ভালো, মানে ভালোবাসার। কারণ আমি শিক্ষাকে আমার নেশা হিসেবে রেখেছি, শিক্ষকতা আমার নেশা।
সেটাকে পেশা হিসেবে পেয়েছি, এটা আমার কাছে খুব গৌরবের। কিন্তু আমার সেই গৌরব, আমার সেই ভালো লাগা, আমার সেই ভালোবাসা, আমি প্রথম যেদিন স্কুলটা দেখতে এলাম, অর্থাৎ চাকরি পাওয়ার পর, অর্থাৎ চিঠি পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের, আমি পুরো আমার সেই আশার বেলুনটা এক মুহূর্তে চুপসে গেল। কারণ এখানে এসে দেখি স্কুলটার যা বেহাল অবস্থা, শুধু বেহাল বললে হবে না, মানে স্কুলটার অবস্থা অত্যন্ত খারাপ। মাত্র ৩৭ জন ছাত্র, ছোট্ট একটি কুঁড়ে ঘরের মতো ঘর, এবং সেখানে না আছে বিদ্যুৎ, না আছে প্রত্যেকটি ঘরে পর্যাপ্ত কোনো রকম বেঞ্চ চেয়ার, শিক্ষক মহাশয় শিক্ষিকাদের জন্য না আছে সেইভাবে বসার মতো জায়গা, মানে অত্যন্ত একটা হতদরিদ্র স্কুল। তো তখন নিজে নিজে একবার ভেবেছিলাম যে না, এখানে জয়েন করবো না, কারণ আমার মনে হয়েছিল এই স্কুল কখনো সারভাইভ করতে পারবে না, অর্থাৎ এই স্কুল থাকাই উচিত নয়। যেখানে মাত্র ৩৭ জন স্টুডেন্ট নিয়ে একটা স্কুল কি করে চলতে পারে। তো তারপর আমার মনের মধ্যে, আমি যাদের বিশ্বাস করি, স্বামীজি, ঠাকুর, মা, স্বামীজি আমাকে যেন আমার কানে কানে এসে বলে গেলেন, কিরে তুই ভুলে গেলি, আমি যাহা চিন্তা করিব তাহা হইয়া যাইবে, দুর্বল ভাবিলে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। তো সেই কথা আমাকে আরও একবার ইন্সপায়ার করলো, আমি আবার উদ্দীপ্ত হলাম। আমি তখন মনে মনে ঠিক করলাম যে তাই তো, যাহা ভাবিব তেজস্বিতার সঙ্গে ভাবব, কেন হবে না, নিশ্চয়ই পারবো। এই ভাবনা তখন মনের মধ্যে যখন এলো, তখন আমি আমার যারা সহকর্মী তাদেরকেও আমি এই কথাটা বললাম যে এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারি। তো আমার খুব ভালো লাগে যে তারা প্রত্যেকেই আমার বয়োজ্যেষ্ঠ ছিলেন, কিন্তু তারা আমাকে প্রত্যেকেই সঙ্গ দিয়েছেন। প্রত্যেকেই তারা আমাকে, আমি যেভাবে চেয়েছি, প্রত্যেক দিন সন্ধ্যার পর আমরা একটা এলাকা বেছে নিয়ে প্রত্যেকের বাড়িতে গেছি, বিশেষ করে স্লাম এরিয়াগুলোতে, রেলপাট থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো আদিবাসী পাড়া, যে জায়গাগুলোতে অনেক স্কুল ছুট হয়ে গেছে, স্কুলের দিকে তারা আসে না, এই রকম কিছু ছাত্রছাত্রীকে আমরা, যাতে আবার তারা স্কুলে ফিরে আসে, সেই জন্যে আমরা গেলাম। নিয়ম করে করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে একদিন দুদিন করে করে যেতাম। এই করতে করতে আমি খবর পেলাম যে এই স্কুলটা থাকবে না, কারণ তৎকালীন যিনি এখানকার ডিআই অফ স্কুলস ছিলেন, তিনি, আমি এই স্কুলে জয়েন করার আগেই ইন্সপেকশন করে স্কুলটা যাতে উঠে যায় আর কি, অ্যামালগামেট করে দেওয়া যায় অন্য স্কুলের সঙ্গে, সেই সুপারিশ তিনি করে গেছেন। তখন তো ভীষণ হতোদ্যম হলাম যে সর্বনাশ, তাহলে স্কুল যদি না থাকে তাহলে তো এই সমস্ত ক্রিয়াকাণ্ড করে আর কি হবে। তখন যে ভদ্রলোকের নাম শুনলাম, দিব্যগোপাল ঘটক স্যার, নামটা আমি বললামই, কারণ উনি আমার কাছে ঈশ্বর তুল্য। তো তখন আমি ডিআই অফিসে গেলাম, গিয়ে শুনলাম যে ডিআই অফিসে উনি তখন আর নেই, উনি প্রমোশন পেয়ে বিকাশ ভবনে ডিএসিতে চলে গেছেন। যে কোনো সৌভাগ্যবশত ওনার সাথে আমার আগের স্কুলে একটা আলাপ হয়েছিল, আমার কোনো ক্লাস ওনার পছন্দ হয়েছিল, একটা ক্লাস টিচিং, তো উনি সেই সময় নিজে আমাকে একটা ইন্টারভিউ করেছিলেন। তো সেই সুবাদে আমি ভাবলাম দেখি ওনার সাথে কথা বলে উনি আমায় চিনতে পারেন কি না। তো বিকাশ ভবনে গিয়ে অনেক খুঁজে ওনার ঘরটা পেলাম, ওনার ঘর পেয়ে ওনার ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই উনি আমাকে এক কথায় চিনতে পারলেন এবং তৎক্ষণাৎ ডেকে নিলেন ঘরের ভিতরে, আমাকে বসতে বললেন। তারপর আমি যখন বললাম যে আমি প্রধান শিক্ষকতা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে উত্তীর্ণ হয়েছি এবং জয়েন করেছি, উনি প্রচণ্ড উৎফুল্ল হলেন। কিন্তু আমি যে সময় স্কুলটার নাম বললাম, তখন উনি বললেন, তোমাকে ওই স্কুলটাতে দিল, স্কুলটা তো থাকবে না। আমি তখন ওনাকে বললাম, হ্যাঁ স্যার, সেই কারণেই আপনার কাছে আসা, যদি একটু কিছু করা যায়, যদি স্কুলটাকে অন্তত আমাকে একটা বছর সময় দেওয়া যায়, একটু চেষ্টা করে দেখি। তো উনি তখন বিভিন্ন জায়গায় টেলিফোন করে আমাকে বললেন, 1 বছরে তুমি পারবে না, 2 বছর স্কুলটা, ফাইলটা যাতে না নড়ে আমি সে ব্যবস্থা করলাম, দেখো কিছু করতে পারো কিনা। এটা আমার কাছে কত বড় পাওয়া, সেটা সত্যিই আমি আজ অনুভব করি। তারপর সত্যিই আমাদের আর ফিরে তাকাতে হয়নি, প্রথম বছরেই 37 থেকে 100 ছাত্রছাত্রী আমরা করতে পেরেছিলাম। তার পরবর্তীতে ধীরে 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 মানুষ আমাদেরকে ভালোবাসলেন। প্রত্যেকটি মানুষ আমার কাছে ঈশ্বর, কারণ আমি খুব বিশ্বাস করি প্রত্যেকের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। ঈশ্বর বলতে প্রত্যেক মানুষকে আমি খুব বুঝি। তো
তো মানুষ আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন ধীরে 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 ধীরে। অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন আজ শুধু আমাদের জেলায় নয়, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষেও আমরা একটা নাম করতে পেরেছি। কারণ আমরা দুবার আমরা আমাদের যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সেই সাংস্কৃতিক প্রতিযোগিতাতে নাট্যকে আমরা দুবার আমরা জাতীয় স্তরে পুরস্কার পেয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। এনসিইআরটি থেকে শুরু করে দিল্লির দরবারে আমাদের নাম আজ জলজল করছে। সেই সঙ্গে সঙ্গে খেলাতেও আমাদের স্কুল ন্যাশনাল চ্যাম্পিয়ন ফুটবলে। ফলে আমরা আজ খুব গর্বের সাথে কথাটা বলতে পারি যে না, বিদ্যাসাগর বাণীভবন আজ অনেকটা, যতটাই আমরা এগিয়েছি, প্রত্যেকটি আমার প্রত্যেক সহযোগীর কাজের ধারাতেই হয়েছে। শুধুমাত্র আমার সহশিক্ষক শিক্ষিকা নয়, শিক্ষাকর্মী নয়, অভিভাবক অভিভাবিকা নয়, আমাদের পরিচালন সমিতি নয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতায়। তাই আমি আমার সব বন্ধুদের একটা কথা বলতে চাই যে হেরে যাওয়া নয়, জীবনে বাধা আসবেই। বাধা জীবনে না থাকলে কিন্তু এগিয়েও মজা নেই। স্বামীজি একবার বলেছেন যে তুমি সারাদিন পথ চলতে চলতে যদি একবারও হোঁচট না খাও, তাহলে তুমি ভাববে তুমি ঠিক পথে যাচ্ছ না। তো এই সমস্ত কথাগুলো কিন্তু শুধু কথার কথা নয়, প্রত্যেকটি কথারই ভীষণ মর্মার্থ আছে। তো আমি সেইগুলোকে ভীষণভাবে অনুভব করি। ফলে চলতে চলতে বাধা আসবে, নিশ্চয়ই। বাধা না এলে কিন্তু আমরা অনেক কিছু শিখতেও পারবো না। কারণ একটা যদি প্রবলেম না আসে, সেই প্রবলেমটা কী করে সলভ হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো না। ফলে শুধু জীবন নয়, ব্যক্তিগত জীবন নয়, বাস্তব জীবন, কর্মজীবন, যে কোনো সময়েই কিন্তু প্রত্যেকের সামনে বাধা আসবে। আমি আমার বন্ধুদের একটা কথাই বলতে চাই, বাধাকে জয় করতে হবে। এইটা আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা আমি আমার ছাত্রদেরও বলি, এটা কখনো তোমরা ভাববে না। তুমি তোমার চেষ্টাটা করে যাও, তুমি যতটা তোমার পক্ষে দেওয়া সম্ভব তত শতাংশ এফোর্ট তুমি দাও, দেখো নিশ্চয়ই তুমি তার থেকে সফলতা পাবেই। কারণ সফলতা কর্মের দ্বারাই হয়, ভাগ্যে হয় এটা খুব একটা তুমি বিশ্বাস করো না। কারণ তুমি কাজ করো, নিশ্চয়ই তুমি সফল হবে। এটুকু আমি নিজের আমার ব্যক্তিগত জীবন দিয়ে অনুভব করেছি। এবং সেই কাজের পর যে সফলতা, তার যে আনন্দ, সে আনন্দ কিন্তু অন্য রকমের আনন্দ। কারণ আজ আমরা যে জায়গাতে আছি, আমাকে তো খুব আনন্দ হয় আমার সেই প্রথম দিন স্কুল জয়েন করার দিন থেকে আজকের দিনটা। এতে যেই আমি কম্পেয়ার করতে পারি, তখন নিজের মনে আমি খুব আনন্দ পাই যে না, চেষ্টা করেছিলাম, চেষ্টার ফল আজ আমরা পেয়েছি। আজ আমার আরও আরেকবার বলতে ইচ্ছা করছে, আমরা শুধুমাত্র কেন্দ্রীয় নয়, রাজ্য সরকারের অনেক সম্মান পেয়েছি, অনেক সম্মান। যেমন শিক্ষামিত্র থেকে শুরু করে আমরা যামিনী রায় অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা আমাদের বিদ্যালয় টেলিগ্রাফ অ্যাওয়ার্ড পেয়েছে, বিভিন্ন পর্যায়ে টেলিগ্রাফ অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। ফলে সেই দিক থেকে আমরা রাজ্য স্তর, জাতীয় স্তর, আমাদের আঞ্চলিক যে স্তরে নানান জায়গা থেকে আমরা বিভিন্ন সম্মানে সম্মানিত হই। নিজের প্রতি ভরসা হারাবো না, নিজের প্রতি ভরসা হারানো কিন্তু পাপ। স্বামীজি আবারও বলছেন যে তিনি নাস্তিক তাদেরকেই বলছেন যারা নিজের প্রতি বিশ্বাস করে না। ফলে নিজের প্রতি বিশ্বাস থাক, আমি পারবো। আমি আমার ছাত্রছাত্রীদের আরও একটা কথা বলি, দেখো খাওয়া যদিও হয় আধ পেট, তোমার শিক্ষা কিন্তু চাই ভরপেট। নিজের প্রতি বিশ্বাস রাখি, হেরে যাওয়া মানেই কিন্তু শেষ হয়ে যাওয়া নয়। সঙ্গম নিউজ, মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।